মিম যদিও সম্পর্কে আমার খালাতো বোন হয়, তবে বয়সে আমার থেকে 1 বছরের বড়। শুধু বয়সে বড় নয়, চাকরিও করে আমার থেকে বেশি বেতনের টাকা। আম্মুর ইচ্ছে তার বোনের মেয়েকে তার ছেলের পুত্রবধূ করে আনবে। ভাইয়াকে এমন অনেক বলেছে মিমকে বিয়ে করতে, কিন্তু ভাইয়া আত্মীয় স্বজনদের মাঝে কোনো রকম সম্পর্ক করতে রাজি নয়। আর খালাম্মার 3টে মেয়ে, সবগুলো দেখতে মাশাআল্লাহ। বাকি 2জনের বিয়ে হয়ে গেছে, এখন শুধু মিমের বিয়ে বাকি। খালাম্মার কোনো ছেলে সন্তান নেই, তাই খালাম্মার খুব ইচ্ছে ছিল ভাইয়ার সাথে মিমের বিয়ে দিতে, কিন্তু ভাইয়া রাজি হয়নি বলে আর বিয়েটা হয়নি। আমি মাত্র পড়াশোনা শেষ করে ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে নতুন চাকরিতে জয়েন করেছি। মোটামুটি বেতন পাই, তা দিয়ে আমার চলে যায়। ঈদের ছুটিতে বাড়ি গেছি, আম্মু বলছে তার বোনের বাড়িতে বেড়াতে যাবে। আমি আবার খালাম্মার পাশে বেড়াতে যেতে পছন্দ করতাম, তাই আম্মু আমাকে একবার যেতে বলতে রাজি হয়ে গেছি। আমি শার্ট পরছি, এমন সময় ভাবি রুমে আসে। তবে ভাবি আমাকে ভাই বলে ডাকে, কারণ ভাবির আর কোনো ভাই নেই। আর আমিও ভাবিকে ভাবি বলি না, আপু বলে ডাকি, কারণ আমারও কোনো বোন নেই। ভাই, তুই কি খালাম্মার বাসায় যাবি? হ্যাঁ যাচ্ছি তো, আর অনেকদিন ধরে খালাম্মাকে দেখি না। যাই, একটু খালাম্মাকে দেখে আসি। আম্মাজান তোমাকে কেন তার বোনের বাড়িতে নিয়ে যাচ্ছে? কেন নিয়ে যাচ্ছে? আম্মু একা যেতে পারবে না তাই নিয়ে যাচ্ছে। আরে বোকা, তার জন্য নয়, আসলে আম্মাজান চাচ্ছে। তখনই আম্মু এসে হাজির, আর ভাবির কথা থামিয়ে দিয়েছে। সৌরভ, তুই কারো কোনো কথা শুনিস না। আমি যা বলি তুই তাই করবি। চল। আমার সাথে বলে আম্মু আমার হাত ধরে সোজা টেনে নিয়ে এসেছে। আম্মু, ভাইয়ের বাইকটা নিয়ে নাও, তাহলে রাস্তার গাড়ি ঝামেলা করতে হবে না। ঠিক আছে, যা। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি বাইকটা নিয়ে আসছি। আমি গিয়ে বাইকটা নিয়ে এসেছি, আম্মুকে পিছনে বসিয়ে নিলাম। সারা রাস্তা আম্মু আমাকে শুধু একটা কথাই বলেছে। দেখ বাবা সৌরভ, তুই আমার একটা কথা রাখবি। আমি তোর কাছে জীবনে আর কিছু চাইবো না, আর আমার বিশ্বাস তুই আমার এই কথাটা রাখবি। আম্মু, আপনি যা বলবেন তাই হবে, এখন একটু চুপ করে বসে থাকেন। 1 ঘন্টা পর খালাম্মার বাড়িতে গেলাম। খালাম্মা আম্মুকে দেখে জড়িয়ে ধরেছে। আমি সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে নিয়েছি, সোফায় বসে আছি। বাবা সৌরভ, আমি অনেক খুশি হয়েছি তুমি আমার মনের কথাটা রাখার জন্য। আরে খালাম্মা, আপনি এমনভাবে বলছেন কেন? এটা তো আমার কর্তব্য, আর আম্মু বলছে আমি না করতে পারি। আয় বাবা, আমার বুকে আয়। বলেই আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছে। তখনই মিম এসে বলে, এত আহ্লাদ দেখাতে হবে না। এই সৌরভ, তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। আপনার সাথে কোনো কথা নেই। এই, তোর কথা বলতে হবে না, তুই দাঁড়িয়ে আমার কথাগুলো শুনবি। আয় বলছি। বলেই মিম আমার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাচ্ছে। তখনই আমার আরেক খালাতো বোন নিপা নামছে সিঁড়ি দিয়ে। আরে, তুই পিচ্চি বাপেরে কোথায় যাচ্ছিস? একটু পর তোদের বিয়ে হয়ে যাবে, আর রাতে বাসর। তখনই মন খুলে যেখানে খুশি সেখানে নিয়ে যাস। কে কার বর আর কার বিয়ে? আজকে তোর আর মেয়ের বিয়ে, আর তুই জানিস না মনে হয়, এখন ভাব করছিস। আপু, তুই যা, আমি সবাইকে সব বুঝিয়ে বলতেছি। মিম আমাকে টেনে সোজা ছাদে নিয়ে এসেছে। এই, তুই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিস কেন? তোকে আমি খুন করে ফেলবো। বলেই আমার গলা টিপে ধরেছে। আর আমি ঠিক তখনই আম্মু বলে চিৎকার দিয়েছি, আর মিম আমার মুখ চেপে ধরেছে। এই, তুই চিৎকার দিলি কেন? আমার বিয়ে আমি জানি না, আম্মুকে এক্ষুনি জিজ্ঞেস করতে হবে। আমাকে এই জন্য এত আদর যত্ন করে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে। কি, তুই জানিস না আজকে তোর বিয়ে? আর আমার সাথে তোর বিয়ে হলে তোর বলি দেয়া হবে। যাক, ভালোই হবে। তুই আজকে বিয়ে করিস না, কেমন? আসলে তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি বিয়ে করতে পারবো। এই, আপনার মতো দেড়বেটের চাষমিসকে আমি কেন বিয়ে করতে যাব? আর তাছাড়া আপনি আমার থেকে 3 মাসের বড়। আপনাকে বিয়ে করলে আমার বন্ধুরা আমাকে কি বলে ডাকবে জানেন? আরে, আমি তো তোকে বিয়ে করতে রাজি নই।
আর আমরা তো দুজন দুজনকে বিয়ে করতে চাই না। এখন এক কাজ কর, তুই এই ছাদ দিয়ে নেমে পালিয়ে যা। আজকে আমার বিয়ে সবাই জানে, আর যদি বিয়ে ভেঙে যায় তাহলে সময় করে আম্মুকে বলে আমি রাজীবের কথাটা বলে দেব। দেখ সোনা ভাই আমার, তুই আমার এই উপকারটুকু কর। আম্মু জানতে পারলে অনেক কষ্ট পাবে। এক কাজ করি চলেন, আমি আর আপনি মিলে আমাদের পরিবারের সবাইকে বোঝাই ব্যাপারটা। আম্মু আর খালাম্মা এটা জীবনেও মেনে নেবে না। ভাই আমার সোনা লক্ষ্মী, তুই এই ছাদ দিয়ে নেমে যা। আম্মুকে আপনি ম্যানেজ করিয়েন কেমন? বলে আমি ছাদ দিয়ে নিচে একটা রশি ফেলানো আর রশি দিয়ে একটু নিচে নামার পরে মিম চলে গেছে। অনেক কষ্ট করে নিচে নেমেছি। তখনই চেয়ে দেখি আম্মু আর খালাম্মা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই জন্য তুই আমাকে বলেছিস তুই আমার সব কথা রাখবি? বলেই ধুমধাম বাড়ি দিতে লাগলো। আমাকে মন মতো মেরে আর বউকে কান ধরে বাড়ির ভিতর নিয়ে এসেছে। বাড়িতে ঢুকে দেখি মিম লুঙ্গি ড্যান্স দিচ্ছে। আমাকে দেখে ড্যান্স বন্ধ করে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আর হাত দিয়ে ইশারা করে বলছে আজকে আমাকে খুন করবে। এদিকে আম্মু আমার হাত ধরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই কাজের মৌলবীকে নিয়ে এসেছে আঙ্কেল। সবাই মিলে তাড়াতাড়ি করে আমাদের বিয়েটা পড়িয়ে দিয়েছে। এমনই নিবা আপু বলে, আমি আগেই বুঝতে পারছি তোরা দুজনে প্ল্যান করবি, তাই আম্মুকে বলে দিয়েছি। বাবা সৌরভ, মিম অনেক ভালো মেয়ে। সে একটা অচেনা ছেলেকে লাভ করে। শুধু ফেসবুকে পরিচয় দুজন দুজনকে, ছবিতে দেখেছে, কোনোদিন সরাসরি দেখা হয়নি। তাই আমি আর তোর মা মিলে তোদের বিয়ে দিয়েছি। তবে বাবা, তুই কিন্তু মিমকে সব কিছু বুঝিয়ে সারা জীবন আগলে রাখবি। দেখ আপা, আমার ছেলে জাদু জানে। দেখিস মিম সব কিছু ভুলে সোহরাবকে নিয়ে থাকবে। চল সৌরভ, তোকে মিমির রুমে নিয়ে যাই। আমার ইচ্ছে হচ্ছে না, তাও নিবা আপু আমার হাত ধরে টেনে মিমের রুমের সামনে নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি। বলি আমাকে এক ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আমি চেয়ে দেখি মিম রুমে নেই, মনে হয় বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের দরজাটা খোলা। তাহলে মিম কোথায় গেল? তখনই চেয়ে দেখি জানলাটা খোলা আর খাটের উপর একটা সাদা কাগজে কি সব লেখা। হাতে নিয়ে দেখি লেখা আছে, সহবর, তোর সাথে বাসর করার আমার কোনো ইচ্ছা নেই। আমি তোকে বলেছি, তাও তুই আমাকে বিয়ে করেছিস। তাই আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে গেলাম। কিছুদিন পর তোর ডিভোর্সের কাগজটা পেয়ে যাবি। নতুন করে কাউকে বিয়ে করে নিস কেমন? এতে তোর বড় আপু মিম। মিম বড় আপু? একটু আনন্দে ডাগিন ডান্স করে নিই। তখনই মনে পড়ে গেল আন্টি যদি জানতে পারে তাহলে নির্ঘাত স্ট্রোক করবে। এখন আমি মিমকে কোথায় খুঁজবো? না, বসে থাকলে হবে না, চাই মিমকে খুঁজে আনতে হবে। আমি ওই জানালা দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। না, এখানে তো মিম নেই। দূর, মিমের পালিয়ে যাওয়া খবরটা বাড়িতে জানিয়ে দিই। মোবাইলটা বের করে ফোন করছে আম্মুকে। এমনই কেউ একজন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান, এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ওকে ছাড়িয়ে মোবাইলের আলো দিয়ে চেহারাটা দিয়ে তো পুরোই অবাক হয়ে গেছি। আরে মিম আপু, আপনি এখানে? আর আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজছি। তুই এখানে কি করে আসলি? সে কথা পরে হবে, আগে বাড়ি চলেন। তখনই কিছু ছেলে এসেছে, মনে হয় ফুটপাতে বড় হয়েছে, হিরোর কাছে এইসব নিয়ে পড়ে থাকে। আমি মিমকে ওদের সামনে জড়িয়ে ধরে বুকের মাঝে নিয়ে ওর কপালে একটা কিস করতেছি আর বলছি, আমার শোনাবো, তোকে আমি কত খুঁজেছি। এই বলে মিমের হাত ধরে এক দৌড়। কি হলো, বাড়ির দিকে নিয়ে যাচ্ছিস কেন? আমি বাড়িতে যাব না। যদি 5 মিনিটের মধ্যে আমরা আমাদের রুমে না যাই তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। কারণ আমি আম্মুকে ফোন করেছি আর আম্মু এখন আমাকে ফোন করছে। আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। এখন আম্মুর সহ সবাই রুমে আসবে। আর যদি আপনাকে আর আমাকে রুমে না পাই তাহলে খালাম্মার কি হবে একবার ভেবে দেখুন। কথা বলছি আর দৌড়াচ্ছি। দুজনে তাড়াতাড়ি করে জানলা দিয়ে রুমে ঢুকেছি। তখনই দরজা নক করছে আর আমি মিমকে টান মেরে আমার কাছে নিয়ে এসেছি। কি হয়েছে? গিয়ে দরজাটা খুলে দাও, তাহলেই তো হয়েছে। হ্যাঁ যাচ্ছি, বলেই মিমের ঠোঁটে হাত দিয়ে লিপস্টিক ছেত্রায় দিয়েছি। চোখের কাজলগুলো আর গালের মেকআপে লিপস্টিক লাগিয়ে দিয়েছি। চুলগুলো এলোমেলো করে দিয়েছি।
কি হলো, এমন করছিস কেন? সবাই বুঝবে আমাদের বাসর ঘরে কাজ আমরা শুরু করে দিয়েছি। সবাই বুঝবে আমাদের বাসর ঘরে কাজ আমরা শুরু করে দিয়েছি। আমি গিয়ে দরজাটা খুলে দিয়েছি, আর তখনই মিম দরজার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হলো, আমাদেরকে কি বাসরটা শান্তিতে করতেও দেবে না নাকি? মিমের কথা শুনে সবাই লজ্জা পেয়ে চলে গেছে। আমাকে বলল, আমিও দেখবো তুই আমাকে কতটা সহ্য করতে পারিস। তোকে এত কষ্ট দেব, জীবনে ভালোবাসা কি কোনোদিন পাবি না। আমি তো মিমের কথা শুনে পুরোই অবাক। আরে এমনি বলে কি আমাকে কষ্ট দেবে? শুনুন, আপনি 2 মাসে আমার প্রেমে হাবুডুবু খাবেন, এই বলে দিলাম। কথা দিলাম 2 মাসে না, সারা জীবনেও তোর প্রেমে পড়বো না। আর যদি পড়ি তাহলে তুই যা বলবি তাই হবে, আর যদি না পড়ি তাহলে আমি যা বলবো তাই করতে হবে। এখন রাজি থাকলে বল। এখন কি করব? যদি রাজি হয় তাহলে কি মিম আমার প্রেমে পড়বে? ঠিক তখনই মিম আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে এমন কথা বলছে, তা শুনে আমি পুরো অবাক হয়ে গেছি। শোনা পর আমার, আসো না বাসর ঘরে বসে আমরা সারা রাত গল্প করি। আমার কত স্বপ্ন ছিল তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হবে আমার সোনা বর। মিম আমাকে কিস করে দিয়েছে। মিমের হাব ভাব মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি মানা করেছি নাকি? আমি তো তোমার বউ, তুমি যা খুশি তাই করতে পারো। তাহলে বাসর ঘর থেকে পালিয়ে গেছিলেন কেন? তখনই আমার মুখে হাত দিয়ে চোখ টিপ দিয়ে কানের কাছে এসে বলে, জানলার পাশে আম্মু আর খালাম্মা দাঁড়িয়ে আছে। এখন বকবক না করি, এখন অভিনয়টা ঠিকঠাক ভাবে চালিয়ে যা, তা না হলে কিন্তু তোর কপালে খারাপই আছে। ও এই কথা? আচ্ছা, তাহলে এখন থেকে আপনাকে আমি তুমি করে বলবো, আর নাম ধরে ডাকবো, কেমন? হ্যাঁ তাই ডেকো, কারণ এখন তো তুমি আমার সোনা বর। তখনই মিম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি গিয়ে খাটের সাথে ধাক্কা খাই আর মাথায় আঘাত পেয়েছি। কি হলো, এমন ভাবে ধাক্কা দিলে কেন? তুই আমাকে জড়িয়ে ধরছিস, আবার তুমি করে বলছিস কেন? বারে, আপনি তো বলেছিলেন অভিনয় করতে। আম্মুরা চলে গেছে, এখন জড়িয়ে ধরার কোনো মানেই হয় না। আর শোন, যেহেতু তোর সাথে আমার বিয়েটা হয়েছে সেহেতু তুই আমার স্বামী, তবে কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবি না, এমনকি তুমি বা নাম ধরেও ডাকতে পারবি না, কারো কাছে বলতেও পারবি না আমি তোর বউ। আগামীকাল আমি ঢাকা চলে যাব, তার কিছুদিন পর তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। আমার ঠেকা লেগেছে আপনাকে আমার বউ বলে পরিচয় করিয়ে দিতে। আপনার চাইতে অনেক সুন্দরী ভালো মেয়ে বিয়ে করে দেখাবো। আমিও কিছুদিন পর ঢাকা যাব, আর আমি নিচে আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমিও দেখবো। এই নে বালিশ, তুই নিচে ফ্লোরে ঘুমোবি আজকে। ফ্লোরে ঘুমালে আমার ঠান্ডা লাগে, আর আমি খাট ছাড়া ঘুমোতে পারি না। দেখি সরেন বলেই খাটের উপর গিয়ে শুয়ে পড়েছি। এই তুই খাটের উপরে এসে শুয়েছিস কেন? উঠতে বলতেছি, তা না হলে কিন্তু খবর করে ছেড়ে দেবো। হ্যাঁ, আপনি কি খবর করবেন তা আমি ভালো করে জানি। রাত অনেক হয়েছে, এখন ঘুমান, এই বলে শুয়ে পড়েছি। আমার কি, রাতে যদি লাথি খাবার ইচ্ছে থাকে তাহলে ঘুমা। মাঝে তো কোলবালিশ রাখা আছে, তাহলে আর সমস্যা কি? মিম কোনো কথা বলেনি, আমি শুয়ে আছি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে। তখনই নাকে ঢুস করে এক খুশি, পেটে লাথি চেয়ে দেখি মিমের ঘুমের মাঝে মারামারি করছে। একটু উঠে বসেছি, তখন এক লাথি মেরে নিচে ফেলে দিল। আমি ফ্লোরে পড়ে কান্না করছি, কিন্তু মিমের কোনো খবরই নেই। আজও মেরে বাবা, এই মেয়ের সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছা আমার নেই। বালিশটা নিয়ে সোফা শুয়ে পড়েছি। সকালে ঘুম ভেঙেছে হাতের চুটির আওয়াজ শুনে। চেয়ে দেখি মিম আয়নার সামনে বসে সাজুগুজু করছে। আমি মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই মিম একদম কাছে এসে একটা কাঠি নিয়ে আমার চোখের সামনে গুতনের ভাব করে বলে, জীবনে মেয়ে দেখিসনি, এমন ভাবে তাকিয়েছিস কেন? কাঠি দিয়ে চোখ তুলে নেব, লুচ্চা কোথাকার। আমার থেকে 1 বছর 3 মাসের ছোট হয়ে আমাকে বিয়ে করতে তো লজ্জা করেনি? আপনার মতো চাশমিশকে তো আমি বিয়ে করতে চাইনি। আর আপনি তো জানতেন আপনার সাথে আমার বিয়ে দেবে, কিন্তু আমি তো কিছু জানতাম না। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করে বিয়েটা করেছেন। আমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে হাতছাড়া করতে চাননি।
তোকে আমি ইচ্ছে করে বিয়ে করেছি। আজকে তোর একদিন, কি আমার একদিন। বলে মিম আমার গলা টিপে ধরেছে। আমি কোনো মতেও মিমের হাত ছড়াতে পারছি না। অনেক কষ্টে হাতটা ছাড়িয়ে দিয়ে আমি কাঁদছি। তুমি মানুষ নাকি অন্য কিছু? এমন ভাবে কেউ গলা টিপে ধরে? আজকের মতো ছেড়ে দিলাম, এরপর যেদিন ধরবো সেদিন আজরাইলের সাথে পরিচয় করিয়ে আনবো। হ্যাঁ দেখি সর, আমি এখন ঢাকা যাব, আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। আর শোন, তোর মতো অনেক ছেলে আমার পেছনে ঘুরঘুর করে, বুঝলি? কেমন ঘুরঘুর করে তা বুঝতে পারছি। ফেসবুক প্রেম আবার ঘুরঘুর। দেখবেন মধুকে মৌমাছি উড়াল দেবে অন্য ডালে। তখনই দরজায় নিপাপুর নক করে বলছে, মিম, তোর ছোট বোনকে নিয়ে আয়, সবাই তার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আসছি আপু। বলে মিম দরজা খুলে চলে গেছে আমাকে একটা পেচকি কেটে। তখন আমি বললাম, আরে আমাকে রেখে চলে যাচ্ছেন কেন? কে শোনে কার কথা? মিম চলে গেছে। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মিমের পাশে চেয়ারে গিয়ে বসেছি। তখনই ঠুস করে একটা লাথি দিয়েছে। আমিও একটা দিয়েছি, কিন্তু কিছু বলতে পারিনি। মিম, আগে সৌরভ খাবে, তারপর তুই খাবি। কারণ মেয়েরা স্বামীর পরে খায়, আর সৌরভ যেগুলো জোটা করবে সেগুলো তুই খেয়ে নিবি। তাহলে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ে। হ্যাঁ আন্টি, আমি কোথায় শুনেছি? এসব আজগুবি কথাবার্তা আমি বিশ্বাস করি না। দেখি আমার খাবার দাও, আমার খিদে লাগছে। মিম, আজকে না হয় সৌরভের পরে খা, এরপর না হয় একসাথে খেয়ে নিস। ঠিক আছে, তাহলে আমি রুমে গেলাম আমার ব্যাগ গোছাতে। আপনি চলে গেলে আমার খবর বের করে দেবে। হ্যাঁ মিম, তুই সৌরভকে বেড়ে খাইয়ে যা। আম্মু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখ মা, এখন তো সৌরভের বউ, ওর সব ভালো মন্দ সবকিছু তোকে খেয়াল রাখতে হবে। নে বসে ওকে খাবার দে। ঠিক আছে। আমার প্লেটে মন মতো মিম দিয়েছে। আমি একটু বেশি করে নিয়েছি। অল্প কিছু খাবার খেয়ে জুটা করে দিয়েছি। খালাম্মা, আমি আর খেতে পারবো না। মিম আমাকে বলেন খাবারগুলো শেষ করে নিতে। ওই তোর ঝুটা খাবার আমি খাবো কেন? বাড়ে, খালাম্মাই তো বলেছে স্বামীর জুটা খেলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে। দরকার নেই মহব্বতের, আমি তোর ঝুটা খাবার খেতে পারবো না। মা মিম, আজকে অন্তত খেয়ে নে। কি বিচ্ছিকর ঝুটা করেছে। মিম খাবারগুলো খাচ্ছে আর আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি ইচ্ছে করে একটু বেশি করে জুটা করেছি। আমার কাছে যে কি আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না। খাবার শেষ করে সবাই নিচে বসে আড্ডা দিচ্ছি। আচ্ছা আপু, বিয়ে তো হয়েছে, এবার যদি একটা নাতি নাতনি পাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। কি রে মিম, সামনের বছর কি দাদি ডাক শুনতে পাবো? খালামণি কি যে বলো না। আম্মু, আমি আজকে কিন্তু ঢাকা যাব, আর তুমি কিন্তু বলেছিলে বিয়ের পর আমাকে চাকরি করতে দেবে সহবর। চাকরি কর? হ্যাঁ, সৌরভ তোমাকে চাকরি করতে দেবে। আর সৌরভ তো ঢাকা জব করে, দুজনে একসাথে থাকবে। এইটা আমি নিজেই তোমার আম্মুকে বলেছি। এই নাও বাবা সৌরভ, চাবি। এটা একটা ফ্ল্যাটের, মিমের আব্বু মিমের স্বামীর জন্য কিনেছে। আজ থেকে তোমরা দুজনে এই ফ্ল্যাটে থাকবে। আচ্ছা ঠিক আছে, তবে মিম চাবিটা নিয়ে যাক। আমার আরো 2 দিন ছুটি আছে, আমি 2 দিন পরে যাব। হ্যাঁ, তাহলে আমি একা যাই? না সৌরভ, তা কি করে হয়? তুই এখনই মিমের সাথে ঢাকা যাবি। যা, রেডি হয়ে নে। আমি আর না করিনি। রুমে এসে আমি রেডি হয়ে নিলাম। দুজনে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। নিপা আপু আর ওনার বর এসে আমাদের বসিয়ে দিয়ে গেছে। কুমিল্লা থেকে ঢাকা আসতে 3 ঘন্টা সময় লাগছে। মিম বাসে কোনো গন্ডগোল করেনি। যখন বাস থেকে নেমেছি ঠিক তখনই, শোন সহবর, আজকের পর আর কোনোদিন তোর সাথে দেখা হবে না। তুই তোর পথে থাকবি আর আমি আমার পথে। কিছুদিন পর তোকে আমি ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দেবো। ঠিক আছে আপু, তাহলে ভালো থাকবেন। আর একটা কথা, আপনি যদি আমার সাথে 2-3 মাস থাকতেন
তাহলে আমার প্রেমে পড়ে যেতেন, কিন্তু আপনি তো ভয়ে একদিন থাকতে রাজি হননি, এই বলে চলে এসেছি। কি বললি? আমি তোর সাথে 2 মাস থাকলে তোর প্রেমে পড়ে যাব? হ্যাঁ, অনলি 2 মাস যদি আমার সাথে থাকতেন তাহলে আমার প্রেমে পড়বেন, আর সারা জীবন আমার সাথে থাকতে চান। ঠিক আছে, তোর সাথে আমি 2 মাস থাকবো। তবে যদি তোর প্রেমে না পড়ি, তাহলে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবি আর বলবি তুই আমার সাথে থাকতে চাস না, আর আমার কোনো দোষ নেই, সব দোষ তোর। এখন রাজি থাকলে বল। ঠিক আছে, রাজি আছি। এই রিক্সা লালবাগ যাবে? রিক্সা নিয়ে মিম আর আমি পাশাপাশি বসে যাচ্ছি। আমি ব্যাগ থেকে বের করে চশমাটা পরে অন্যদিকে তাকিয়ে আছি। একটু জ্যামে পড়েছি। পাশে রিক্সায় 2টো মেয়ে বসেছে। আমি ওই মেয়েটার দিকে চশমাটা খুলে ইচ্ছে করে তাকিয়ে আছি। মিম এদিকে রেগে মেগে আগুন। জ্যাম ছেড়ে দিয়েছে। একটা ভাঙা জায়গায় রিক্সার চাকা পড়েছে আর মিম রিক্সা থেকে পড়ে যাচ্ছিল। আমি মিমের সামনের দিকে হাত দিয়ে মিমের দুপাশে খুঁট করে রেখেছি। মিম আমার হাতের জন্য আর পড়েনি। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। এই রিক্সা থামাও, আমরা ঠিকানা মতো চলে এসেছি। দুজনে নেমে 2তলায় আমাদের ফ্ল্যাটে উঠেছি। ভিতরে ঢুকেই দেখি সবকিছু একদম সাজানো আর গোছানো। শোন, তুই ওই রুমে থাকবি আর আমি এই রুমে। আমার রুমে ভুল করেও পা রাখবি না। নিজে রান্না করে নিজে খাবি। আমি বাসায় কোনো খাবার খাবো না। আমি অফিসে আর বাইরে খেয়ে নেব। ঠিক আছে, সমস্যা নেই। আমি তো অল্প টাকা বেতনে চাকরি করি। আমি বাসায় রান্না করে খাবো। আচ্ছা, তাহলে আমি চাই কিছু বাজার কেনাকাটা করে আনি। নিচে নেমে আমার একার জন্য বাজার নিয়ে এসেছি। সবকিছু রেডি করে রান্না করতে করতে 10টা বেজে গেছে। আমি খাবার টেবিলে খাবারগুলো রেখে হাত মুখ ধুতে চলে এসেছি। যখনই খাবার টেবিলের সামনে গেছি, চেয়ে দেখি মিম আমার রান্না করা খাবারগুলো খাচ্ছে আর ভিডিও কলে কথা বলছে। আম্মু সবাই এসেছে, দেখো, নাও কথা বলো বলে আমার কাছে মোবাইল দিয়ে নিজে খেতে আছে। খালাম্মা, মিম অনেক ভালো রান্না করতে পারে। দেখুন কত সুন্দর করে রান্না করেছে। মিম আমার দিকে তাকিয়ে আছে। জানেন খালাম্মা, খাবারের অনেক খুশবু বের হচ্ছে। আরো কিছু প্রশংসা করে ফোনটা কেটে দিলাম। তুই আম্মুকে মিথ্যে বলছিস কেন? আগে 2000 টাকা দেন, তারপর কথা বলেন। আমার খাবার তৈরি করতে 4000 টাকা লেগেছে। এখন আপনি খেয়েছেন, তাই 2000 টাকা ক্যাশ দেবেন। বেতন পেয়ে দিয়ে দেবো, তবে আম্মুকে মিথ্যে বলার জন্য ধন্যবাদ। আমি রুমে গেলাম। আমার প্রেমে তো 1 মাসে পড়ে যাবে মনে হচ্ছে। আমার তো খুব খিদে লেগেছে। যাই, নিচ থেকে গিয়ে কিছু খেয়ে আসি। সব তো রাক্ষসী খেয়ে ফেলেছে। নিচে এসে হালকা কিছু খেয়ে সোজা রুমে এসে একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে বউয়ের মুখখানা কার না দেখতে ভালো লাগে। বা, বউ তো আমার খুব সুন্দর করে জড়িয়ে ধরেছে। কিন্তু মিম এখানে কি করে আসলো? নাকি সবকিছু মেনে নিয়েছে? যেভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে, মনে হচ্ছে আমি ওনার কোল পালিশ। এই মিম আপু, ওঠেন, আমার ফ্রেশ হতে হবে। কি হচ্ছে? এমন করতেছো কেন? দেখি ছাড়েন, আমি উঠবো। আচ্ছা, আপনি এখানে আসছেন কেন? ওই, তুই আমার রুমে আসলি কেন? আপনার রুম হতে যাবে কেন? এটা তো আমার রুম, আর আপনি আসছেন আমার রুমে। বুঝতে পারছি, রাতে আমাকে ছাড়া ঘুমোতে আপনার খারাপ লাগছিল, তাই আপনি এখানে শেষ হয়েছে। ওই, আমি ইচ্ছে করে আসিনি। কথা কম বলে আমাকে ছাড়, তা না হলে কামড় দেবো কিন্তু। হ্যাঁ, মানে, তাহলে কেন এসেছেন? বলছি আগে ওঠ এখান থেকে। হ্যাঁ বলে। আম্মু রাতে ভিডিও কল করে দেখতে চাইছে আমরা একসাথে শুয়েছি কিনা, নাকি আলাদা রুমে শুয়েছি। বুঝতে পারছি, তুমি মিথ্যে কথা বলছো। সোজা কথা বলে দিলেই পারো। আমাকে জড়িয়ে ধরতে মন চাইছে, তাই এসে ধরেছ। একদম মিথ্যে কথা না। বিশ্বাস না হলে আম্মুকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, ঠিক দরকার নেই। দেখি, সরো, আমার কাজ আছে। হায় আল্লাহ, আমার অফিস। মনে হয় দুনিয়াতে আপনি নিজেই চাকরি করেন। আজও মায়া একখানা। যাই, নিচে গিয়ে আমি নাস্তা করে আসি। নাস্তা করতে নিচে গেলাম। নাস্তা করে বাসায় আসলাম। দেখি মিম তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছে। আরে, এমনভাবে কোথায় যাচ্ছ? যেখানে খুশি সেখানে, তোকে বলবো কেন? নাস্তা করে যাবেন। আসুন, আমি নাস্তা নিয়ে এসেছি।
আমি অফিসে নাস্তা করে নেব। দেখি রাস্তা থেকে সর। বলেই মিম আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইলো। ঠিক তখনই বললেই হলো বলেই মিমের হাত ধরে নিলাম। আগে নাস্তা করবেন, তারপর যাবেন অফিসে। হাতটা ছাড় বলছি, তা না হলে কিন্তু খারাপই আছে তোর কপালে। কি খারাপই করবেন? একটা থাপ্পড় না হয়ে দেবেন বড় বোন হিসাবে। দেখি সর। বলি হাতটা টান মেরে ছেড়ে চলে গেছে। আমি চেয়ে দেখলাম মিমের চলে যাওয়ার দৃশ্য। দূরে গেলে গেছে, তাতে আমার কি। আমিও রুমে গিয়ে ফ্রেশ একটু বেরিয়ে পড়েছি। যেহেতু অফিস আগামীকাল খোলা, তাই আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে গেলাম। সবার সাথে বসে আড্ডা দিয়ে আমার বাইকটা নিয়ে এসেছি আগে রুম থেকে। বিকেলে বাসায় এসেছি তখন 5টা বাজে। এখনো মিম আসেনি। ওকে অনেকবার ফোন করেছি কিন্তু রিসিভ করেনি। ওর অফিস ছুটি হয় কয়টায় তাও জানি না। যাই একটু ছাদের উপর থেকে ঘুরে আসি। ছাদে গিয়ে দেখি কফি অনেকগুলো বাচ্চা ছোটাছুটি করছে। কাছে গিয়ে চোখ আটকে গেল। এত বড় মেয়েটি ছোট ছোট বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। আমি সামনে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলে, ধরেছি, কি মজা কি। এই, আপনি কে? আপনি এখানে আসছেন কেন? তখন এই মেয়েটি চোখের বাঁধন খুলে আমার দিকে তাকিয়ে আছে। আমিও মেয়েটির দিকে তাকিয়ে আছি। এই, আপনি আমার সামনে এসেছেন কেন? আর আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আপনি তো আমাকে সে জড়িয়ে ধরেছেন। আর আমার নাম সৌরভ আল ইসলাম। আপনার নাম কি? জানি না। আর আপনাকে কে বললো? বা, আপনার নামটা তো অনেক সুন্দর। ফাজিল ছেলে কোথাকার। এই বাচ্চারা সবাই চলো, আজকের মতো খেলা এখানেই শেষ। মেয়েটি সবাইকে নিয়ে চলে গেছে। বা, মেয়েটি অনেক সুন্দর। তবে মিমের মাঝে একটু পার্থক্য আছে। সেটা মনে হচ্ছে মিমের ঠোঁটের নিচে তিলটা। যাই গিয়ে খাবার তৈরি করি। সন্ধ্যা হয়ে গেছে। রুমে এসে খাবার রেডি করছি। কিছুক্ষণ পর বাইকের আওয়াজ শুনে জানালার দিকে তাকিয়ে আছি। দেখি মিম বাইক থেকে নিচে নামছে। বাইকে বসা ছেলেটার পিছনটা দেখা যাচ্ছে। দুজনেই হাসাহাসি করে টাটাতে মিম চলে গেছে আর ছেলেটাও চলে গেছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজেছে, কিন্তু আমি একটু দেরি করে গিয়ে খুলেছি। এতক্ষণ লাগে দরজাটা খুলতে? কোথায় ছিলি তুই? যেখানে খুশি সেখানে, তা না জানলেও হবে। ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিন। ওইদিকে আমি রান্না করছি বলে চলে আসছি। ছেলেটা কে হবে? মিম কি তাহলে ওকে লাভ করে? মনে হাজারটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। রান্না শেষ হয়ে ফ্রেশ হয়ে একা একা খেতে বসেছি। আজকে মিমকে কোনো রকম সুযোগ দেয়নি। তখনই কলিং বেল বেজে উঠল। মিমকে দরজা খুলেছে। আরে আন্টি, আপনি আসুন, ভেতরে আসুন। এই, আপনি কাকে ভিতরে আসতে বলছেন? আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি। বাহ মিম, তোর বরটা তো রাজপুত্র। তোর মায়ের পছন্দ আছে বলতে হবে। তা কি নাম তোমার বাবা? জি, সৌরভ আল ইসলাম। আন্টি আসেন, আমাদের সাথে বসে ডিনার করবেন। না, আমি ডিনার করেছি, তোমরা ডিনার করো। মিম এসে বসে পড়েছে। সোজা নিচের দিকে তাকিয়ে ঝটপট খেয়ে নিয়েছে। আমি মিমের দিকে তাকিয়ে আছি অবাক হয়ে। আন্টি, আপনি কি আরো কিছুক্ষণ থাকবেন নাকি চলে যাবেন? হ্যাঁ, এখন আমি চলে যাব। উনি সোজা উঠে চলে গেছে আর মিম আমার দিকে মুচকে এসে চলে গেছে। সুযোগ নিয়েছেন আজকে। দরজা লক করে ঘুমাবো, তাহলে বুঝবে কত ধানে কত চাল। এই শোন, আজ থেকে তুই আমার রুমে থাকবি। ও মা, তাই? তাহলে তো আমি তো বাজিতে জিতে গেছি। তাহলে আপনি চাকরি ছেড়ে দেন। ওই রুমে থাকবি বলে তোকে বর হিসেবে মেনে নিই। রুমে থাকবি এই জন্য, রাতে আম্মু ফোন করে তোকে আর আমাকে দেখতে চান, তাই তুই সোফায় ঘুমাবি। দরকার নেই, তবে থাকতে পারি যদি আমাকে খাটের উপর ঘুমোতে দেন। আমার বইয়ে গেছে, আম্মু ফোন করলে বলে দেবো তুই রাতে আমার সাথে থাকতে চাস না, তাই অন্য রুমে গিয়ে থাকিস। ঠিক আছে, রাজি আছি। খাবারগুলো গুছিয়ে রুমে গিয়ে দেখি মিম ফোনে কথা বলছে। আমার মনে হয় ওই ছেলেটাই হবে। কোনো কথা না বলে চুপ করে শুয়ে পড়েছি সোফায়। সকালে ঘুম থেকে উঠে দেখি মিম শুয়ে আছে। আপু, এই আপু, উঠুন, অফিসে যাবেন কখন?
কি হয়েছে, ডাকছিস কেন? অফিসে যাবেন কখন? 7টা বাজে। মিম লাফ মেরে সোজা ফ্রেশ হতে চলে গেছে। আমি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে এনে মিমের টেবিলের উপর রেখে দিয়ে রেডি হয়ে নিলাম। আমি একটু আগে নেমে বাইকটা বের করে নিয়ে মিমের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মিম নেমে এসেছে। আমি বললাম, মিম আপু আসেন, আমি আপনাকে অফিসে নামিয়ে দিব। দরকার নেই, আমাকে নিতে আমার বয়ফ্রেন্ড রাজীব আসবে। মানে রাজীবের সাথে আপনার দেখা হয়েছে? ওই তো রাজীব চলে আসছে। কোথায়? বলি তাকিয়ে দেখি গতকালের বাইকটা আর সেই ছেলেটা। মিম আমার সামনে গিয়ে ছেলেটার বাইকের সামনে দাঁড়িয়েছে। রাজীব এই হচ্ছে আমার খালাত ভাই সহবর, যার কথা তোমাকে গতকালকে বলেছি। আরে সালাবাবু যে, কেমন আছো? আপনি আমার দুলাভাই কবে হলেন? আগে বিয়ে করেন, তারপর শালাবাবু ডাকবেন। তখনই একটা মেলি কণ্ঠে বলে, প্লিজ আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আজকে আমার ক্লাস পরীক্ষা, যদি সময়ের মতো না পৌঁছাই তাহলে স্যার আমাকে অনেক বকা দেবে। আমি যেয়ে দেখি ওই ছাদের মেয়েটা। এতক্ষণে মিম রাজীবের বাইকের পেছনে উঠে বসে গেছে। হ্যাঁ নিশ্চয়, আসুন পিছনে বসুন। ধন্যবাদ আপনাকে। নেন হেলমেটটা আপনি পরেন। কিন্তু আমি পরবো কেন? নেন পরেন। আচ্ছা আপনার নামটা জানি কি? বিনতি। বাহ, অনেক সুন্দর নাম তো আপনার। একটু শক্ত করে ধরবেন, কারণ বাইক অনেক জোরে চালাবো তাই। ওকে। বলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। মিমের সামনে বিনতি আমাকে জড়িয়ে ধরে বাইকে বসেছে। আমার বুকের হার্টবিটটা দ্বিগুণ বেড়ে গেছে। জীবনে প্রথম কোনো মেয়ে এমনভাবে বাইকে বসে আমাকে জড়িয়ে ধরে বসেছে। তবে মিমের মনে কিছুটা তো হিংসা হয়েছে তা বুঝতে পারছি। বাইক চালাচ্ছি নিজের মনের মতো করে। তখন বিনতি বলে, সামনের ডানে মুড়ে থামিয়ে দিন, আমি নেমে যাব। কেন কলেজের ভিতর নিয়ে যায় আপনাকে? আজকে না, অন্য দিন নিয়ে যাবেন কেমন? আজকে এমনিতে অনেক সমস্যা হচ্ছে। কিসের সমস্যা হচ্ছে? তেমন কিছু না, আপনি বাইকটা থামান, আমি নামবো। ঠিক আছে। বাইকটা থামালাম। বিনতি নেমে সোজা কলেজে চলে গেছে। আমি কিছু না বলে অফিসে চলে এসেছি। ঈদের ছুটির পর আজকে প্রথম দিন, তাই মোটামুটি কাজ কম ছিল। কাজগুলো করে সবার সাথে হাই হ্যালো বলে আজকে দিনটা কেটে গেছে। অফিস শেষে বাইর হয়ে বাইকটা নিয়ে একটু মার্কেটে গিয়ে রান্না করার জন্য কিছু কেনাকাটা করলাম। মনের আনন্দে বাইক নিয়ে বাসার সামনে এসে দেখি মিম আর রাজীব দুজনে হেসে হেসে কথা বলছে। কাছে যেতেই মিম বলে উঠল, তাহলে রাজীব আগামীকাল আমরা সিনেমা দেখতে যাব, কেমন? তাহলে তো ভালোই হবে, সারাদিন দুজন মিলে একসাথে একটু সময় কাটাতে পারবো। হ্যাঁ তা একদম ঠিক বলেছো। আচ্ছা রাজীব ভাই, আগামীকাল সকালে দেখা হবে। রাতে ফ্রেশ হয়ে কল করব, কেমন? ওকে আচ্ছা, আমি কি তোমাকে কিস করতে পারি? তখনই আমি ওখান থেকে বাইকটা রেখে বাজারগুলো নিয়ে চলে আসছি। না রাজীব, এখন না, যা হবে বিয়ের পর। তাহলে এখন আমি যাই, আর তুমি রাস্তায় দেখে শুনে যেও। মিম রাজীবের সাথে কথা শেষ করে রুমের সামনে এসে দেখে আমি বিনতির সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, মিম আপু আপনার কি হয়? আমার খালাতো বোন। উনি একা থাকতে ভয় পায়, তাই আমি ওনার সাথে থাকি। দরজার সামনে দাঁড়িয়ে কথা না বলে খুশি হবো। দেখি দরজার সামনে থেকে সরে দাঁড়াও। মিম আপু যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাদের সাথে রাতে এসে গল্প করতে পারি? আরে মনে করার কি আছে, আপনার যখন মন চাইবে তখনই চলে আসবেন। আপু কিছু মনে করবে না, কারণ আপু অনেক ভালো, তাই না আপু? মিম আমার চোখের দিকে বড় বড় করে তাকিয়ে আছে। আচ্ছা, তাহলে আমি এখন যাই। এই আপনাদের পাশের ফ্ল্যাটে আমি থাকি, যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন, কেমন? হ্যাঁ নিশ্চয় বলবো। বিনতি চলে গেছে। আমি রুমে ঢুকে কাপড়গুলো চেঞ্জ করে ক্রিচেন রুমে যাচ্ছি। তখনই মিম ফোনে কথা বলছে। যাই একটু রাগিয়ে আসি। এই যে ম্যাম, একটু শোনেন, আমি রান্না করব আর আপনি খাবেন, তা কিন্তু হবে না। সারের মতো চাচাচ্ছিস কেন? কি? আমি সার? তাহলে তো গুঁতো দিতে হয়।
বলেই মাথা দিয়ে মিমের মাথায় গুঁতো মেরে দিয়েছি। ওই তোর এত বড় সাহস আমার মাথায় গুঁতো দিচ্ছিস? তবে বলেই আমাকে দৌড়াতে লাগলো। আমিও দৌড়াচ্ছি। আমাকে ধরতে না পেরে মিম ক্লান্ত হয়ে গেছে। আমাকে ধরা এত সহজ নয়। ঠিক আছে, রাতে যখন ঘুমাবি তখন তোকে বোঝাবো কত ধানে কতটা চাল হয়। হ্যাঁ, ঠিক আছে, পরের চিন্তা পরে করব। এখন রান্না করতে হবে। আপনি কি আমাকে হেল্প করবেন নাকি রান্না শেষ হলে ডাক দেব? আমি তোর রান্না আর খাবো না। এই দেখ, আমি পার্সেল খাবার নিয়ে এসেছি। তাহলে বিনোদকে ডেকে নিয়ে আসি, আমাকে রান্না করতে সাহায্য করবে। মিমা আমার দিকে তাকিয়ে চলে গেছে। আমি বিনোদকে ডেকে এনেছি। আপনি রান্না করতে পারেন? মোটামুটি। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ, পারবো। তাহলে এগুলোতে একটু সাহায্য করে দিন। বিনোদী আর আমি দুজন মিলে রান্না করছি। মিম আমাদের দেখে যাচ্ছে একটু পর পর। বিনোদী, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। কিছু মনে করব না, আপনি বলতে পারেন। তাহলে শোনো, আমি বিনোদীকে কিছু কথা বলেছি। বিনোদী সবকিছু শুনে রাজি হয়েছে। তবে কি কি কথা বলেছি তা আপনারা পরে জানতে পারবেন। তাহলে এখন আমি যাই, কাল সকালে কিন্তু আমাকে কলেজে নিয়ে যেতে হবে। ঠিক আছে। বিনোদী চলে গেছে। আমি রান্না শেষ করে খাবার খেয়ে নিয়েছি। রেসে গিয়ে সোফায় শুয়ে আছি। মিম তার মোবাইলে কথা বলছে। এর মাঝে আমি কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আজকে এত তাড়াহুড়া করতেছো কেন? তা আপনার কাছে বলবো কেন? আজকে রাতে আসতে আমার দেরি হবে। তাহলে আমার জন্য ভালোই হবে। কেন? বিনোদীর সাথে রুমে বসে আড্ডা মারা যাবে। ওই তুই কি বিন্তিকে বিয়ে করবি? সেটা তোমার পরেই বলবো। এখন আগে ভাগে কিছু বলবো না। দেখি সরেন, আমার কাজ আছে। মিম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি নিচে এসেছি। মিম আমার পিছু পিছু এসেছে। সবার একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আমাকে একটু অফিসে নামিয়ে দেবে তোমার বাইকে করে? তুমি সরি মানে? আপনি যাবেন আমার বাইকে করে? ঠিক আছে, আসেন। ঠিক তখনই বিনোদী এসে বলে, হাই সৌরভ, আমি রেডি। চলেন, আমাকে কলেজে নামিয়ে দিয়ে আপনি অফিসে যাবেন। হায় আল্লাহ, এখন আমি কাকে রেখে কাকে নিয়ে যাব? এখন তো পুরো মুসিবতে পড়ে গেলাম। এখন কি করব? মিম যদিও আমার বউ হয়, কিন্তু আমাকে বর হিসেবে মানে না। তারপর বিনোদীর সাথে মাত্র কিছুদিনের পরিচয়। তবে বিনোদী আমাকে অনেক পছন্দ করে। এখন মিম আর বিনোদী দুজনের সামনে দাঁড়িয়ে আছে, আমার সাথে বাইকে করে যাবে বলে। এখন কাকে রেখে কাকে নেব এই চিন্তায় আছি। এই সবার কি হলো? চল, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। ভাইয়া, আমার তো কলেজে যেতে হবে। আপনি তো বলেছেন রোজ আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। এখন চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে তো। তোমাকে জীবনেও নিয়ে যাবে না, কারণ আমি যা বলি সবার তাই শুনি। এখন থেকে আমার কথা শুনবে, কারণ আমরা দুজন দুজনকে অনেক লাভ করি, তাই না সৌরভ? কারোর কোনো কথাই শুনবো না আমি। আজকে একাই যাব। আচ্ছা মিম আপু, আপনার বয়ফ্রেন্ড কোথায়? তোমাকে বলতে যাবো কেন? এখন আমাকে অফিসে নিয়ে যাবে কিনা বলো। ঠিক আছে, কি আর করব, যেহেতু বলছি সেহেতু নিতেই হবে। একটু দাঁড়াও বলে বাইকটা বাড়ির ভিতর রেখে বাইরে এসেছি। কি হলো, আপনার বাইক কোথায়? আজকে সিএনজি করে যাব। রাস্তায় বের হয়ে একটা সিএনজিকে ডাক দিলাম, বিনোদী আসো, সিএনজিতে বসো। আর মিমাপু, আপনিও আসেন। আমি সিএনজিতে করে যাব না। ঠিক আছে, তাহলে রাজীবকে ফোন করেন, এসে আপনাকে নিয়ে যাবে। বিনোদী, তুমি উঠে বসো। বিনোদী বসেছে, আমিও সিএনজিতে উঠে বসবো। তখন মিম বলে, ওই আমিও যাব। ঠিক আছে, আসেন। আমি নামছিলাম, তখনই বিনোদী আমার হাত ধরে বলে, আপনি কোথায় যান? আপনি মাঝে বসেন, আমি ওনার সাথে বসতে পারবো না। তবে মেয়ে এসে সিএনজিতে বসেছে। আমি দুজনের মাঝখানে বসে আছি।
একদিক দিয়ে বিনোদী খোঁচা দিচ্ছে, আর আমি মিমের দিকে চেপে বসেছি। কি হচ্ছে কি? এমন ভাবে চেপে বসছো কেন? তাহলে কেমন করে বসবো? ঠিক হয়ে সরে বসো। আমার দিকে একদম আসবে না বলে দিলাম। কেন? গেলে কি করবে? বাইকে করে যখন যাও তখন তো একদম জড়িয়ে ধরে বসো। এখন একটু লাগলে কেমন করে উঠছো? আরে এমন করছেন কেন আপনারা? ধমকে সেরে বলেছি, দুজনেই চুপ করে আছে। আমি মাঝে বসে সামনের দিকে তাকিয়ে আছি, মিম আমার দিকে তাকিয়ে আছে। ড্রাইভার, গাড়ি রাখেন, আমার কলেজ চলে এসেছে। বিনতি বাই বলে নেমে গেছে। আমি আর মিম গেছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মিম বলে উঠল, এই থামান, আমি নামবো। ম্যাম আপনি এখানে জব করেন? জি না, আমি এখানে নেমেছি কারণ তোকে আমার অফিস চেনাতে চাই না। বয়ে গেছে আপনার অফিস চেনার জন্য। এই ড্রাইভার চলে। আমি চলে এসেছি। অফিসের সামনে এসে ভাড়া দিয়ে অফিসে চলে গেলাম। সবাইকে হাই হ্যালো বলে নিজের কাছে মনোযোগী হলাম। কাজ করছি এমন সময় খালাম্মা ফোন করেছে। রিসিভ করে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছি। বাবা শুভরা, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ খালাম্মা, বলেন কি বলবেন? মিম ঠিক মতো তোর সাথে কথা বলে তো? হ্যাঁ খালাম্মা, অনেক সুন্দর করে কথা বলে, আর মিম আমাকে অনেক কেয়ার করে। খুব ভালো হয়ে গেছে মিম আপু। ঠিক আছে, শুনে অনেক খুশি হলাম। আচ্ছা শোন, আগামী সপ্তাহ আমার আর তোর খালুর বিবাহ বার্ষিকী। মিম তো আসবেই, সাথে কিন্তু তুইও আসবি। আর মিমকে মিম বলে ডাকবি, আপু বলে ডাকতে হবে না। হ্যাঁ আসবো। আচ্ছা তাহলে রাখি। কলটা কেটে লাঞ্চ করে আবার কাজে মনোযোগী হলাম। কাজগুলো শেষ করে অফিস থেকে বেরিয়ে বাজার থেকে কিছু কেনাকাটা করে নিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখনই দেখি রাজীব বাইকে করে যাচ্ছে। আমাকে দেখে রাজীব বাইক থামিয়ে বলে, আমি জেনে গেছি মিমের সাথে তোর বিয়ে হয়েছে, তবে আজ পর্যন্ত ওকে স্পষ্ট করার সাহস হয়নি। সমস্যা নেই, আমি মিমকে বিয়ে করবো আর সব কিছুই। ও তাই নাকি? দেখা যাবে শেষ গোলটা কেই দেয়। আচ্ছা আজকে মিম তোমার সাথে নাই কেন? আজকে না তোমরা কোথায় মুভি দেখবে? কোথায় কোথায় ঘুরতে যাওয়ার কথা? যাবো তো, আমি এখনই মিমকে নিয়ে মুভি দেখতে যাব। হ্যাঁ যান। এই রিক্সা। আমি রিক্সা করে উঠে বসে চলে আসলাম। বাসার সামনে এসে ভাড়া দিয়ে রুমের তালা খুলে ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর বিনতি এসছে। মিমাপু আসেনি আজকে? আসবে, একটু কাজ আছে। আচ্ছা, আপনি গতকাল রাতে যে কথাগুলো বলেছেন সবগুলো কথা কি আপনার মনের কথা? হ্যাঁ, সব আমার মনের কথা, একদম সত্যি কথা। ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। তবে তোমাকে একটা সত্যি কথা বলা হয়নি। কোন সত্যিটা? মিম আমার খালাতো বোন ঠিক আছে, তবে সম্পর্কে কিন্তু আমরা স্বামী স্ত্রী। তখনই বিনতি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। দেখো বিনতি, মিম আমাকে ভালোবাসে না, তাই তো আমি চাই তুমি শুধু আমার সাথে। তখনই আমার মোবাইলটা বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি মিমের নাম্বার। রিসিভ করতেই বলে, আপনি যদি সবার হন তাহলে একটু তাড়াতাড়ি করে ক্যাফে ক্লাবে আসেন, তা না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে ফোনটা কেটে দিয়েছে। আমি ঘুরে দেখি বিনতি রুমে নেই। মিমের নাম্বার থেকে অন্য লোক ফোন করবে। মিমকে অনেকবার ফোন করেছি, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে ক্লাবে চলে আসলাম। ভিতরে ঢুকে আমি তো পুরোই অবাক হয়ে গেছি। মিম, রাজীব আরও কিছু ছেলে মেয়ে ড্যান্স করছে। কাছে গিয়ে মিমের হাত ধরে টেনে নিয়ে আসছি। তখনই, ছি মিম, তুমি এতটা নিচ? আমি কত কি চিন্তা করছি। কেন চিন্তা করছিস? হ্যাঁ, দেখি সর, আমি আরো বেশি ড্রিঙ্কস করবো। সর। কি করবে ড্রিঙ্কস? বলেই মিমকে একটা থাপ্পড় দিয়েছি, আর মিম সাথে সাথে নিচে পড়ে গেছে। থাপ্পড়টা এত জোরে দিয়েছি যে মিমের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে।
মিমকে রাজীব এসেছে ওঠাবে বলে। আমি রাজীবকে স্পর্শ করতে দিইনি। আমি গিয়ে মিমকে কোলে নিতে যাব, তখনই এই তোর সাহস দেখে তো বাঁচি না, তুই আমার সামনে মিমকে কোলে নিতে যাচ্ছিস? আমার বউকে কোলে নেবো না কি করব, তা কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? ঠিক তখনই কে তোর বউ? খবরদার, আমাকে স্পর্শ করলে তোর খবর আছে। এই, তোর সাহস হলো কি করে আমাকে থাপ্পড় দে? এখানে সাহসের কি আছে? আমি তোমার স্বামী, আর আমার একটা কর্তব্য আছে তোমার প্রতি। তুমি আমার সামনে বসে খারাপ কাজ করবে, কিছু বলবো না তা কি হয়? তোকে তো আমি বর হিসেবে মানি না। আর শোন, আজকের পর আমি তোর সাথে থাকবো না। তুই যখন বিন্তির সাথে বাইকে করে যাস, তখন আমি তোকে কিছু বলি? হ্যাঁ, তোমার মতো খারাপ কাজ তো করিনি, আর তোমার লজ্জা করে না? রাত 1টা বাজতে চলছে, তুমি ক্লাবে অন্য ছেলেদের সাথে ড্রিঙ্কস করছো। সবাই আমার পরিচিত আর কলিগ হয়। দেখো, অনেক হয়েছে, পাশে চলো। বুঝতে পারছি তোমার এখন সেন্স ঠিক নেই। আমার সব ঠিক আছে। এই রাজীব, আসো, আমি তোমার সাথে ডান্স করব। কি করবে? ড্যান্স করাচ্ছি তোমাকে বলেই মিমকে জোর করে কোলে তুলে নিয়েছি। মিম আমাকে মন মতো উল্টো পাল্টা বকে যাচ্ছে, তখনই কাছে গিয়ে কিস করে বসেছি। মিম একদম চুপ হয়ে গেছে। আমি মিমকে নিয়ে আসছি, সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। মিমকে নিয়ে এসে বাইকের পিছনে বসিয়ে ওর ওড়না দিয়ে আমার সাথে ভালো করে বেঁধে দিয়ে সোজা বাসায় চলে এসেছি। বাইকটা রেখে মিমকে কোলে নিয়ে রুমে এসে ওকে শুইয়ে দিয়েছি। আমি মিমের কপালে একটু আদর করে চলে আসছি। ঠিক তখনই ওই, তুই আমাকে কিস করেছিস, তাও কিছু বলিনি। আর আমাকে এভাবে বেঁধে এনেছিস, তাও কিছু বলিনি। এখন কপালে চুমু খেয়েছিস, তাও কিছু বলিনি। তবে তোকে কাল সকালে লাথি মেরে রুমার বাসা থেকে বের করে দেব। সেটা না হয় সকালে দেখা যাবে, এখন শান্তিতে একটু ঘুমোতে দিন। মিম আর কিছু বলল না, মনে হচ্ছে মিম ঘুমিয়ে গেছে। গায়ের উপর চাদরটা দিয়ে আমি সোফায় এসে শুয়ে পড়েছি। মিমকে কি করে আমার প্রেমে ফেলবো সেই চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম ভেঙেছে মিমের ডাকে। এই ওঠ, আজকে এখন এই বাসা থেকে তুই বেরিয়ে যাবি। কিন্তু আমার কথা তো একটু শুনবে। গতকাল রাতে তুই আমাকে তুমি করে বলেছিস, আর এখন আপনি করে বলছিস। এই শোন, তুই আমাকে থাপ্পড় দিয়েছিস তাই না? দেখবি তোর জীবনটা একদম নষ্ট করে দেব। তোকে জীবনে একটু সুখে থাকতে দেব না। সেটা সময় বলে দেবে। যদি আমি বিনোদকে বিয়ে না করি তাহলে জীবনে অনেক সুখী হব। ঠিক আছে, আমিও দেখব কে বেশি সুখে থাকে, আপনি নাকি আমি। রাজীব তোর থেকে অনেক ভালো, আর শুধু আমাকে লাভ করবে, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কোনোদিন। সেটা তো গতকাল ক্লাবে দেখতে পেয়েছি। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি বাস থেকে বেরিয়ে যাব। থাকো তুমি, যা খুশি তাই করো, আমার কি, আমি এক্ষুনি বেরিয়ে যাব। আমি কি আমার সব কিছু গুছিয়ে নিয়েছি। রেডি হয়ে বেরিয়ে নিচে চলে এসে বাইকটা নিয়ে মেসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা যাওয়ার পর মোবাইলটা বেজে উঠেছে। মোবাইল হাতে নিয়ে দেখি আম্মুর ফোন। সৌরভ, তুই এখন কোথায়? এই তো রাস্তায় আছি। কিন্তু কেন আম্মু? শোন, বাজার নিয়ে তাড়াতাড়ি আয়। ঢাকা থেকে বাচ্চা নিয়ে আমি বাড়িতে যাব কি করে? আরে বোকা, আমি আর তোর আব্বু দুজনে এখন ঢাকা, তোদের ফ্ল্যাটে আছি। তুই তাড়াতাড়ি করে বাসায় আয় বলছি, তা না হলে তোর কপালে খারাপই আছে। হ্যাঁ আম্মু, তাড়াতাড়ি আসছি। ফোনটা কেটে তাড়াতাড়ি বাজারে গিয়ে দেখি কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে বাইকটা রেখে রুমে গেছি। দেখি আম্মু অনেক রেগে আছে। কি রে, তুই এত সকালে কাঁধে করে ব্যাগ নিয়ে কোথা থেকে আসছিস? এই তো বাজার থেকে বাজার আনতে গেছিলাম। তা কখন এসেছেন আপনারা? রাতে অনেকবার ফোন করেছি তোকে, কিন্তু তুই রিসিভ করিসনি কেন? ঘুমিয়ে গেছিলাম, আর ফোন সাইলেন্ট মোডে ছিল। আজকের পর আর কোনো দিন মোবাইল সাইলেন্ট রাখবি না, কারণ অনেক সময় অনেক জরুরি ফোন আসতে পারে। ঠিক আছে, তা হঠাৎ করে ঢাকা কেন এসেছ?
গ্রামে থাকতে থাকতে তো বোরিং হয়ে যাচ্ছি, তাই একটু ঢাকা শহরটা ঘুরে দেখতে এসেছি। তোমার বাজার আনতে এত দেরি লাগে? দাও, বাজারগুলো আমি রান্নাঘরে রেখে আসছি। আচ্ছা, আমি তাহলে নিচ থেকে নাস্তা নিয়ে আসি। কেন, আমি যেগুলো তৈরি করেছি সেইগুলো কে খাবে শুনি? আপনি নাস্তা তৈরি করেছেন? তখনই মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হ্যাঁ, মিম নাস্তা রেডি করেছে। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমরা সবাই মিলে নাস্তা করব। ঠিক আছে। আমি রুমে ঢুকে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশে খাবার টেবিলে গেছি। আমি খাবার খাচ্ছি, মিম বসে আছে। কি রে মিম, তুই খাবার খাস না কেন? সবার খেয়ে নি, তারপর আমি খাবো। তোর বোকা মেয়ে, দুজনে একসাথে খেয়ে নি। এই সোহরাব, তুই মিমকে খাইয়ে দে। কি রে, দে বলছি। আমার হাতে মিম খাবার খাবে না, ওকে নিচেই খেতে বলো। আমি না করেছি নাকি? খাবো না যে? দাও, খাইয়ে দাও, হা করছি, দাও। আমি মিমের এই কাজগুলো দেখে অবাক হচ্ছি। হঠাৎ করে মিমের কি হলো? আমি মিমকে খাবার খাইয়ে দিচ্ছি, মিম খাচ্ছে। আম্মু আর আব্বু দুজনে উঠে গেছে, তাও মিম আমার সাথে হেসে হেসে কথা বলছে। বাহ, তোমার হাতের খাবার তো অনেক স্বাদ। আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। আর আজকে তো অফিস বন্ধ, তাই আমরা সবাই মিলে ঘুরতে যাবো, কেমন? এই, আপনার কি হয়েছে বলেন তো? আপনি নতুন করে কোনো প্ল্যান করছেন তাই না? তখনই মিম একটু মুচকে এসে চলে গেছে। আমি খানা শেষ করে ছাদে চলে এলাম। ছাদে দেখি বিনোদী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বিনোদী চলে যাচ্ছে। আমি গিয়ে বিনোদীর হাত ধরেছি। আমার হাতটা ছাড়ুন বলছি, তা না হলে কিন্তু ভালো হবে না। আগে আমার পুরো কথাটা তো শুনবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, ছাড়েন বলছি। হাত টান মেরে ছাড়িয়ে নেব। তখনই মিম আর আম্মু দুজনে ছাদে এসে দেখে আমি বিনোদীর হাত ধরে রেখেছি। তোর ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুই বাহিরে এসে ছাদের উপর অন্য মেয়েদের সাথে? ছি 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 সৌরভ, আমার ভাবতেও অবাক লাগছে। আমি তোর মা, মিম আমাকে ফোনে বলেছে, কিন্তু বিশ্বাস করিনি, তাই নিজে এসেছি। আজ সত্যি তোর আসল রূপটা দেখতে পাচ্ছি। আম্মু, তুমি আমার কথাটা একটু শোনো, তারপর যা বলার বলো। আর কোনো কথাই শুনতে চাই না আমি তোর। এই মিম, আয় নিচে আয়, আজকে এর একটা ফয়সালা নিতে হবে। খালামণি, আপনি যান, আমি আসতেছি। আম্মু চলে গেছে। নিচে মিম আমার কাছে এসে বলে, তোমার সাথে মাত্র 2 ঘন্টা ভালো ব্যবহার করেছি, তাতে তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। আর যদি একদিন ভালো ব্যবহার করি তাহলে কি হবে বুঝতে পেরেছো? তার মানে তুমি ইচ্ছে করে আমাকে উপরে নিয়ে এসেছ? ঠিক তাই। আর আমাকে থাপ্পড় দেওয়ার পরিণাম কি হয় সেটা নিচে গেলে বুঝতে পারবে। সমস্যা নেই, দিন আমারও আসবে, তখন বুঝবেন কার সাথে পাঙ্কা নিয়েছেন। এখন তো তুই তো ঠেলা সামলা, এর পরেরটা আমি না হয় বুঝবো। খোকা, রুমে আসো, আজকে তোমার আসল রূপ খালামণি দেখে ফেলেছে। আর আজকে আম্মু আসতেছে, রাতে ফোন করে সব বলেছি আমি। ঠিক আছে, আসুক, আজকে সবকিছুর একটা ফয়সালা হয়েছে। বিনোদী, সরি, আমার জন্য তোমাকে এতগুলো কথা শুনতে হলো। তুমি কিছু মনে করো না, প্লিজ। এই বলে বিনোদী কান্না করে দৌড়ে চলে গেছে। কিসের শান্তি? আমাকে অপমান করার প্রতিটা আঘাত আমি তোমাকে দেব, তুমি চিন্তা করো না। তা না হয় সময় বলে দেবে কে কাকে আঘাতে দেবে। যাই, নিচে গিয়ে দেখি আম্মুর কি অবস্থা। আমি নিচে এসেছি, মিম এসেছে আমার সাথে। নিচে এসে দেখি খালু আর খালাম্মা দুজনে আম্মুর সাথে কথা বলছে। আমি সালাম দিলে ভালো মন্দ জিজ্ঞাসা করেছি, কিন্তু উত্তরটা তেমন সুবিধার মনে হলো না। মা মিম, এখন তুই বল, সৌরভের কি শাস্তি দিলে ওকে ক্ষমা করবি? খালামণি, আমি আম্মুকে রাতে ফোন করে সব বলেছি। এখন যদি আম্মু আমাকে যা বলবে তাই করব। হ্যাঁ আপু, মিম আমাকে বলেছি, তবে আমি মনে করি সৌরভ মিমের সাথে সংসার করতে চায় না। আর এখন তো তুমি নিজের চোখেই দেখছো,
আবার রাতে অফিস থেকে দেরি করে বাসায় আসে, নিজে একা একা খায়, আমার মেয়ের কোনো খেয়াল রাখে না। মিমোকে অফিসে নিয়ে যেতে বলছে বাইক করে, কিন্তু সৌরভ বাইক করে নিয়ে যায়নি। সৌরভ, তোর খালা আম্মা যা বলতেছে সব কি সত্যি? আমি মিমের দিকে তাকিয়ে দেখি সে অনেক খুশি হয়ে আছে, আমাকে সবাই বকা দিচ্ছে বলে, আর আমার নামে খারাপ মন্তব্য করছে বলে। হ্যাঁ আম্মু, সবগুলো সত্যি। আসলে মিমাপুর সাথে আমার একদম ভালো লাগে না। দেখেছো আম্মু আমাকে এখন আপু বলে ডাকে? আমি তোমাকে আগেই বলেছি সবার আমার যোগ্য নয়, তাও তুমি জোর করে আমাকে সবার সাথে বিয়ে দিয়েছো। আম্মু, আমি মুক্তি চাই। আমার আর মিমাপুর দুজনে ডিভোর্স হয়ে গেলে খুব ভালো হবে। তখনই আম্মু এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, এই জন্য তোকে আমি এতটা ভালোবেসেছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে আমি তোর মা। সোহরাব, কি বলছিস তুই? দেখলে মা, আমার জীবনটা নষ্ট করে শান্তি হলো তোমার? ঠিক আছে, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তখনই খালাম্মা মাথা ঘুরে নিচে পড়ে গেল। খালাম্মা বলে গিয়ে ওনাকে ধরেছি। এমনই মিম আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, খবরদার, তোর পাপি হাতে আমাকে স্পর্শ করবি না। তোর ডিভোর্সের কাগজ তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। হ্যাঁ সৌরভ, তুই চলে যা, আর আজকের পর আমার সামনে কোনো দিন নিজের চেহারাটা দেখাতে আসবি না। আব্বু আপনি কি বলেন? তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে নিজেরই কেমন মনে হচ্ছে। তুই যেদিন নিজেকে ঠিক আগের মতো করতে পারবি সেই দিনই সামনে আসিস। ঠিক আছে, আমি রুমে গিয়ে ব্যাগটা গুছিয়ে আসবো। ঠিক তখনই আমাকে বলেছিলি তোর সাথে 2 মাস সংসার করলে তোর প্রেমে পড়বো। দেখলি আমি তোর প্রেমে পড়িনি, বরং তোকে সবার সামনে খারাপ ছেলে এসে পরিচয় করে দিয়েছি। পড়ি না, আমাকে থাপ্পড় দেওয়ার পরিণাম কি হয় আজ তাহলে বুঝতে পেরেছি। তোমাকে তো আমি একটা থাপ্পড় দিয়েছি, এমন সময় হবে যা এই থাপ্পড়টা আবার ফিরে পাবে একসাথে অনেকগুলো। যাক, তুমি যা করেছো তা ভালোই করেছো। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তোর যেতে হবেই, আর তুই থাকতে চাইলেও আজকে তোকে থাকতে দেবে না। আমার থাকার ইচ্ছে নেই তোমার সাথে, কারণ তোমার মতো মেয়েকে জীবন সাথী হিসেবে চাই না। আর তোর মতো ছেলেকে আমি আমার বর হিসেবে চাই না। তুই এক্ষুনি আমাদের বাসা ছেড়ে চলে যা বলছি। হ্যাঁ যাচ্ছি, দেখি সরো। মিমকে ধাক্কা দিয়ে আমি দরজা করে বেরিয়ে আসবো। এমনই পিছন থেকে আমার ব্যাগ টেনে ধরেছে, চেয়ে দেখি খালাম্মা। দাঁড়া, আমার কিছু কথা আছে তোর সাথে, তারপর তুই যাবি। বলেই আমার হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ভিতরে আম্মু ছিল আগে। তুই সত্যি করে বল তো, কাহিনী কি? কাহিনী কিছু না, আমি মিমের সাথে সংসার করতে পারবো না। তুই আমার গা ছুঁয়ে বল যে তুই মিমকে ভালোবাসিস না। যদি বলতে পারিস তাহলে কালকে তোদের ডিভোর্সের অ্যাপ্লিকেশন করিয়ে দেব। মুখে বললে হয় না, এখানে গাছ হওয়ার কি আছে? তোর তো খালা আম্মা হয়, মিথ্যা কথা বললে ওনার ক্ষতি হবে, তাতে তোর কি বল? গাছ হয়ে একার পক্ষে কারোর সাথে সংসার করা যায় না, তাই বলে কি আম্মু এখানে সমাপ্তি দাও আমাদের দুজনের বিবাহ জীবন। আমাদের যেটা বোঝার ছিল আমরা দুবোন সেটা বুঝে গেছি। এখন তোর ইচ্ছা, তুই আমাদের দুবোনের স্বপ্ন পূরণ করবি নাকি ভেঙে দিবি। সৌরভ এখানে একটা খাম তোদের হানিমুনে রাখা আছে। আমি চাই মিম তোর সাথে সারা জীবন সংসার করুক। কিন্তু খালামণি, মিম কি রাজি হবে এত কিছুর পর? রাজি করবার দায়িত্ব আমার। তুই শুধু একবার আমার সামনে মিমকে সরি বলে দিবি। সরি বলবো আমি কোনো দোষ না করি? ঠিক আছে, এখন সময়টা ওর, যা খুশি করে নে। আমার সময়টা আসুক, তখন সবকিছুর প্রতিশোধ ভালো করে নেব। ঠিক আছে, তাই হবে। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি ঠিক বুঝতে পারিনি। আমরা 3 জন রুম থেকে বের হয়েছি, সবে আমার দিকে তাকিয়ে আছে। মিম তাকিয়েছে আমার দিকে। আমি কাছে গিয়ে মিমকে সরি বলেছি। মিম, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোকে আমি ক্ষমা করব না। দেখ, মিমও যেহেতু ভুল বুঝতে পারছে তাহলে ওকে ক্ষমা করে দেওয়া ভালো।
আর আজ রাতে তো আমাদের বিবাহ বার্ষিকী, তাই এখন কথা কম বলে সব কিছুর আয়োজন করতে হবে। কিন্তু আম্মু, কোনো কিন্তু নয়, সৌরভ মেমকে নিয়ে রুমে যা। জি খালামণি, বলে মিমের হাত ধরে সোজা রুমে নিয়ে এসেছি। তোর সাহস দেখে বাঁচি না, ছাড় বলছি আমার হাত। এই, তুই আমার কি খবর করবি? বলে আমিও মিমকে একটা ঠাস করে গালে থাপ্পড় দিয়েছি। মিম গালে হাত দিয়ে খাটের উপর শুয়ে পড়েছে। এই শোন, তুই আমার প্রেমে পড়বি মাত্র 45 দিনে। সবার সামনে রাস্তা দাঁড়িয়ে 2 হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবি তোকে আমার জীবনে নেওয়ার জন্য। তখন আমি ভেবে দেখবো যে তোকে আমার জীবনসাথী হিসেবে মেনে নেবো কি না। আর আমি যদি তোর প্রেমে না পড়ি, তাহলে আমার পায়ে হাত দিয়ে সবার সামনে ডিভোর্সের কাগজ সাইন করে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে, আমি রাজি আছি, মনে থাকে যেন। হ্যাঁ, মনে তো থাকবেই। ভালো করে রেখো। এই কথা বলে আমি ফ্রেশ হতে চলে গেছি। কিছুক্ষণ পর রুমে এসে দেখি মিম শুয়ে আছে, তবে ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। আমি কাছে গিয়ে ড্রয়ার থেকে তুলা বের করে মেডিসিন নিয়ে ওর পাশে বসেছি। ও চোখ বুজে শুয়ে আছে। আমি যখনই ওর কাছে গিয়ে রক্ত মুছে দেব, ঠিক তখনই খবরদার আমার গায়ে টাচ করবি না। 45 দিন টাচ করব, কারণ এই কিছুদিন আমরা স্বামী স্ত্রী। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। তুমি একটু চুপ করে বসো, তাহলে কাজটা করতে আমার জন্য সুবিধা হবে। মিম, আমাকে দেবে না করতে? বুঝতে পারছি আমাকে কেয়ার করা হচ্ছে যাতে করে তোর প্রেমে পড়ি। কোনো লাভ হবে না, কোনো দিন তোর প্রেমে পড়বো না। কথা কম বলবে নাকি খালামণিকে ডাক দেবো? দে, আমি ভয় পাই নাকি? ঠিক আছে, দিচ্ছি। খালামা বলে ডাক দিয়েছি। তখনই মিম আমার মুখ চেপে ধরেছে, আর আমি মিমের হাত ধরে কতগুলো কিস করে দিয়েছি। মিম হাত টান দিয়ে নিয়ে গেছে। কি, মেডিসিন লাগাতে দেবে নাকি? বুঝতে পারছি, ব্ল্যাকমেল করছো। মনে করো তাই। দাও। মিম বসে আছে, আমি মিমের ঠোঁটে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। মিম চেয়ে আছে আমার দিকে। আজকে প্রথম মিমের চাওয়াটা একটু ভালোবাসার চাও মনে হলো। সরি আপু। সরি কেন? এই থাপ্পড়টা দেওয়ার জন্য। তখনই মিম বলে উঠল, আমি আজকে রাজীবকে আর আমাদের অফিসের কলিগদের দাওয়াত দিয়েছি। আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলো যে ওরা তোমার পরিচিত। ঠিক আছে, তবে তাই হবে। চলো এখন বাইরে যাই। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? রাজীবকে কি আপনি অনেক ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি রাজীবের জায়গাটা কাউকে দিতে পারবো না। মিম দেখো, তুমি একদিন তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, আর তোমার সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে। আচ্ছা, এখন চলো, সবে অপেক্ষা করছে। আমি মিমকে নিয়ে বাইরে এসেছি। সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। আজ রাতে অনুষ্ঠান, তাই কিছু অতিথি আসবে। অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। সবাই রেডি হয়ে নাও গিয়ে। আমরা কিছুক্ষণ পর চলে যাব। আর একটা কথা, কি কথা? আজকে সবাই পাঞ্জাবি পরবে আর মেয়েরা শাড়ি পরে আসবে, তাই আমাদের বাসায় সবাই কিন্তু শাড়ি পরেই যাবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দিতাম, তবে আমার কাজ আছে। হ্যাঁ, তোর নিজের সাজগোজ করবি, কখন আবার মেমকে শাড়ি পরাবি। এই চলেন সবাই। যেমনই চলে গেছে আমি দাঁড়িয়ে আছি। তখনই মিম বলে উঠল, আইডিয়া, আমি পার্লারে ফোন করে একজনকে ডেকে আনি, তাহলে তো হবে। এত কষ্ট করার কি আছে? আমাকে বললেই হয়, আমি পড়িয়ে দিই। ঠিক আছে, তাহলে তাই করো। আমি একটু নিচে গিয়ে ঘুরে আসি। মিম চলে গেছে। আমি সোজা নিচে এসে বসে আছি। প্রায় 20 মিনিট পর দেখে রিক্সায় করে একটা মেয়ে এসেছে। ভাইয়া, এই ফ্ল্যাটে কি মিম নামে কোনো মেয়ে থাকে? কেন, কার কাছে এসেছেন? আমি এসেছি বিউটি পার্লার থেকে, ওনাকে শাড়ি পরাতে। ফোন করে নিশ্চিত হয়নি? আসলে তাড়াহুড়ো করতে গিয়ে
নিয়ে মোবাইলটা ভুলে ফেলে চলে এসেছি। আর 19 নাকি 29 নম্বর বাড়ি বলেছিল, ঠিক মনে নেই। ও বুঝতে পারছি, আসলে এখানে মিম নামে কেউ থাকে না। আর এটা তো 19 নম্বর বাড়ি, মনে হয় 29 হবে। ধন্যবাদ আপনাকে। স্বাগত বলে সোজা এক দৌড়ে বাসায় চলে এসেছি। আমি রুমে গিয়ে দেখি মিম অনেকগুলো শাড়ি নিয়ে বসে আছে আর মেয়েটিকে ফোন করছে আর ওর গোষ্ঠী উদ্ধার করছে। আমার মনে যে আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমি চুপ করে মিমের কাণ্ডগুলো দেখে যাচ্ছি। এমনি খালু আমাদের রুমে এসেছে। কি রে, তুই এখনো রেডি হসনি? দেরি হয়ে যাচ্ছে তো। এমনি খালামা সহ সবাই রুমে এসেছে। আচ্ছা বাবা সৌরভ, তুমি মিমকে নিয়ে পরে এসো, আমরা কমিউনিটি সেন্টারে যাই, তা না হলে সব মেহমানরা খারাপ মনে করবে। ঠিক তখনই আমি মিমকে নিয়ে আসছি। খালাম্মারা সবাই চলে গেছে। তখনই মিম আমাকে বলে, সহবর রাজীব সহ যদি সবাই আমাকে অনুষ্ঠানে না দেখে তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আব্বু মুখে রাজীব যদি কিছু বলে দেয় তাহলে আমার তো 12টা বাজবে। আম্মু প্লিজ তুমি আমাকে শাড়িটা পরিয়ে দেবে? হ্যাঁ দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। যদি তুমি সেই শর্তগুলো মেনে নাও তাহলে পরিয়ে দিতে পারি। আগে শুনি তোমার কি শর্ত। তাহলে শোনো আমার শর্তগুলি। আমার 3টি শর্ত মানলে আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দেবো। আমার শর্ত নাম্বার 1, আগামীকাল আমি যেখানে আপনাকে নিয়ে যেতে চাই সেখানে আমার সাথে যেতে হবে। আর আগামী 45 দিন আমাকে তুই না করে তুমি করে বলতে হবে। শর্ত নাম্বার 2, এখন থেকে আমার সাথে রোজ বাইকের পিছনে অফিসে করে আসতে হবে, যেতে হবে। শর্ত নাম্বার 3, আজকে অনুষ্ঠানে সবার সামনে আমাকে তোমার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে। তোর কোন শর্তে আমি রাজি নই, আর তোকে তুমি করে বলা কোনোদিনও সম্ভব না। তাহলে আপনাকে শাড়ি পরাবার কোনো মানেই হয় না। ঠিক আছে, আমি অনুষ্ঠানে যাই আর খালামণিকে গিয়ে সব কিছু বলি। তবে আজকে একটা কাজ করব, রাজীবের সাথে খালামণিকে পরিচয় করিয়ে দেবো। কি বলেন আপু? ওই একদম ভালো হবে না কিন্তু। বলে পিছন থেকে আমার হাত ধরেছে। আরে কি করছেন? আমাকে স্পর্শ করছেন? ঠিক আছে, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। আপনার কোনো শর্ত মানতে আমি রাজি নই। দেখি ছাড়েন, আমাকে কাজটা করতে হবে। কি কাজ করবে? ওই তেমন কিছু না, রাজীবের সাথে আপনার আমাকে পরিচয় করিয়ে দেবো আর বলবো আপনি ওর কথায় খালামণিকে বলছেন। তবে রে, তোকে আজকে মেরেই ফেলবো। বলে আমাকে গলা টিপে ধরতে আসছে। আর ঠিক তখনই আমি মিমকে নিয়ে সোজা খাটের উপর চড়ে গেছি। এই প্রথম মিম আমার বুকের উপর শুয়ে আছে। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে, কোনো চোখের পলক পড়ছে না। মিম, তোমার ঠোঁটের নিচে তিলটা তো অনেক জোশ লাগছে, বলে ওর তিলে কিস করে দিয়েছি। এটা কি হলো? কোনটা? ওই তুই আমাকে কিস করলি কেন? কখন করেছি? আর কিস করেছি তার কোনো প্রমাণ আছে কি? এই প্রমাণ দেখাচ্ছি। আমাকে কিস করে বলে তুই এমন ভাবে আমাকে কিস করেছিস। বল কেন করেছিস? কোন ভাবে? তুই আমাকে বোকা বানিয়ে কিস দেওয়া হচ্ছে, তবে তোকে আমি। বলে আমার গলা টিপে ধরেছে। আরে আরে কি করছেন? ছাড়েন বলছি, তা নাহলে আমি কিন্তু খালামণিকে সবকিছু বলে দেবো। এই কথা বলতেই মিম আমাকে ছেড়ে দিয়েছে। মিম, এখন আমার উপর থেকে নামেন। নামবো না। কি করবি? কিছু করব না, তবে আমার তো 12টা বাজছে নদী দিয়ে। তাহলে আরো কিছুক্ষণ বসে থাকি। ওইদিকে তাহলে সব শেষ হয়ে যাবে মানে? আরে হ্যাঁ, তাই তো। আচ্ছা সবর, আমি তোর সব শর্তে রাজি আছি। এখন আমার শাড়িটা পরিয়ে দে। ঠিক আছে দাও, তবে কোন শাড়িটা পরবে? রাজীব তো বলেছে পিঙ্ক কালার পরে যেতে, তাই এই পিঙ্কটাই পরবো। না, তা হবে না। আমি যেটা পরাবো সেটাই পরতে হবে, তা না হলে আমি শাড়ি পরাবো না। বুঝতে পারছি, ঠিক আছে। আমারও দিন আসবে, তখন সুদে আসলে হিসাব করে নেব। সেটা সময় বলে দেবে। এখন এসো। মিমকে একটি নেভি ব্লু শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি শাড়ি পরাচ্ছি।
মিম আমার দিকে তাকিয়ে আছে। আমি মিমকে খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছি। সবশেষে ওর কুচিটা হাতে দিয়ে বলেছি নিচে পরে নিতে। কিছু হবে না, তুমি বুঝে দাও। তাই ঠিক আছে দাও। আমি কুচিটা গুছে দিয়ে ওর চোখ থেকে কাজল এনে ওর পেটে লাগিয়ে দিয়েছি। বলেছি কারো যাতে নজর না লাগে। অন্যের নজর লাগবে কি জানি না, তবে তুমি যেইভাবে দেখে যাচ্ছ মনে হচ্ছে নজর লেগে গেছে। অনেক দেখেছো, এখন তাড়াতাড়ি করে চুলগুলো ঠিক করে দাও। তুমি চুল আসাতে পারো না, তাহলে পারোটা কি? আমি কিছুই করতে পারি না, তোমাকে কেলাতে পারবো। তাড়াতাড়ি করে ঠিক করে দাও। দিচ্ছি। মিমের চুলগুলো আঁচিয়ে দিয়েছি। মিমের চুলগুলো অনেকটা কোমর ছাড়িয়ে পড়ছে, তবে শাড়ির নিচে ম্যাচ করিয়ে ছেড়ে রেখেছি। মিম, তোমার চুলগুলো আজকে ছেড়ে রাখো, অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, এবার চলো। বাইকে করে যাবে? হ্যাঁ, তা তো আমার যেতে হবে। হ্যাঁ চলো। মিমকে নিয়ে আমি নিচে এসেছি। বাইক বের করে নে মিমকে হেলমেটটা পরিয়ে দিয়ে আমি নিচেও পড়েছি। আমি বাইকে বসেছি। মিম পিছনে বসে আমার কাঁধের উপর হাত রেখেছে। মনে হচ্ছে সত্যি আজ ভালোবাসা কি বুঝতে পারছি। আমি বাইক চালাচ্ছি আর ইচ্ছে করে ব্রেক মারছি। আমার ব্রেক মারা দেখে মিম আমাকে নিজে থেকে ছাড়িয়ে ধরে বসে বলে, জড়িয়ে ধরেছি, দয়া করে আর ব্রেক মারতে হবে না। সব ছেলেরা কি এমনই হয়? মেয়েরা পেছনে বসলে ব্রেক মারে। নিজের বউ বাইকটার পিছনে বসে যদি একা দূরত্ব তৈরি করে রাখো তাহলে তো ব্রেক মারবই, তাই না? ওই, আমি কিন্তু তোমার বউ না। সবাই তো জানে আপনি আমার বউ, আর আপনি নিজেও জানেন যে সত্যি আমি আপনার স্বামী। তাতে কি? আমি তো তোমাকে বর হিসেবে মানি না। মানবেন এমন ভাবে, তখন আমি আপনার কাছেই থাকবো না। এই তো আমরা এসে গেছি। আপনি এখন নামেন, আমরা এসে গেছি। মিম নেমেছে। আমি বাইকটা পার করে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। মিম, আপনি ভিতরে ঢোকেননি? তোমার সাথে যাব, আসো। তখনই মিম আমার ডান হাতটা জড়িয়ে ধরে রেখেছে। এখন চলো দুজনে ভিতরে যাই। হঠাৎ হাত জড়িয়ে ধরলেন কেন? ইচ্ছে হয়েছে তাই, চলো এবার। আমি মিমকে নিয়ে ভিতরে ঢুকছি। সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। সত্যি মিম কাজ একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে। মনে হচ্ছে মিম আমার প্রেমে পড়ে যাবে কিছুদিনে। তোদের আসতে তো দেরি হলো যে? মিমকে শাড়ি পরাতে দেরি হয়ে গেছে। মিমকে তুমি শাড়ি পরিয়ে দিয়েছো? বাহ মিম, তুমি তো অনেক ভাগ্যবতী। তোর ছোট বোন তোকে শাড়ি পরিয়ে দেয়, আর আমার বোন শাড়ি তো দূরের কথা, কোনোদিন ভালো করে গলার হারটা পরিয়ে দেয়নি। ভাগ্যবতী না চাই দেখি, সর। বলে মিম দৌড়ে রাজীবের দিকে গেছে। আমিও পিছু পিছু গেছি। মিম সবার সাথে কথা বলে রাজীবকে চোখ দিয়ে ইশারা করে দিয়ে বলে যে মিমকে কেমন দেখাচ্ছে। রাজীব হাত দিয়ে দেখাচ্ছে অনেক সুন্দর লাগছে। ঠিক তখনই আমি কাছে গিয়ে বলি, সবাই একটু এদিকে তাকাবে। মিমের কলিগ আর রাজীব আমার দিকে তাকিয়েছে। আমি হলাম মিমের বর আর মিম হচ্ছে আমার বউ। তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। মিম সত্যি উনি আপনার বর? মিম আমার দিকে চোখগুলি বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে এক্ষুনি খুন করবে। আরে তুমি বলে দাও আমি তোমার বর। এত চেয়ে থাকতে হবে না, নাকি খালামনাকে ডাক দেব? ডাক দিতে হবে না। হ্যাঁ, ও আমার বর। আর তখনই রাজীব আমার দিকে তাকিয়ে আছে। মিম নিচের দিকে তাকিয়ে সোজা চলে আসছে। বিবাহবার্ষিকী হিসেবে সবাই খালাম্মাকে আর খালুকে শুভেচ্ছা জানিয়েছে। অ্যাটেনশন প্লিজ, আজকে আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমাদের ছোট জামাই সৌরভ আর ইসলাম। ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ছোট্ট মেয়ের মিমের বর সৌরভ আর ইসলাম। বাবা সৌরভ, এইদিকে আয়, আমার কাছে আত্মীয় স্বজনদের সাথে আলাপ করিয়ে দিন। হ্যাঁ চলেন। আমি খালামণির সাথে গিয়ে ওনার আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমি দাঁড়িয়ে আছি, এমনই মিম এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর রাজীব সহ সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আমাকে টেনে ওর বান্ধবীদের আড্ডায় এনে আমাকে বলে, সহবার নাও, শরবত খাও।
আমি তোমার জন্য যত্ন করে বানিয়েছি। হঠাৎ এতটা আবদার? দাও খেয়ে নিই। তুমি আমার বউ বলে কথা। আমি মিমের হাত থেকে গ্লাসটা নিয়ে খেতে যাব, তখনই একজন এসে আমাকে পিছন দিয়ে ধাক্কা দিয়েছে। আমি গিয়ে সোজা রাজীবের উপর পড়েছি, আর সব শরবত রাজীবের উপর পড়েছে। তোর এত বড় সাহস আমার উপর শরবত ফেলাস? বলে আমাকে থাপ্পড় দিতে চেয়েছিল। আমি হাত ধরে রাজীবকে নিচে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। তখনই মিম আমাকে ঠাস করে এক থাপ্পড় দিয়েছে সবার সামনে। তোর সাহস হলো কি করে রাজীবকে ধাক্কা দেওয়ার? সাহসের কি দেখেছো? বলে মিমকে থাপ্পড় দিয়ে আমি সোজা চলে এসেছি, পিছনে তাকাইনি। মিম রাজীবের জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। ঠিক আছে, আমিও দেখে নেব। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসছি, এমনই নিপা আপু বলে, সোহরাব, মিম কোথায়? জানি না, দেখেন ওইদিকে কোথাও হবে হয়তো। তোর গাল লাল কেন? এমনিতে। বল মিম, তোকে কিছু বলেছে নাকি? আচ্ছা আপু, তুমি কত ভালো, মিম এমন কেন? মিম অনেক ভালো, দেখবি তোকে অনেক ভালোবাসবে। এখন তাড়াতাড়ি মিমকে নিয়ে আয়, কারণ আম্মু আমাদের সবাইকে ডাকছে, বাসায় যেতে হবে। তুমি গিয়ে নিচে আসো, মিম ওইদিকে আছে। আমি চলে এসেছি খালামুনির কাছে। নিপা আপু মিমকে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর আমি নিপা আপুর হাজব্যান্ডের সাথে বসে দুষ্টুমি করছি। এই মামার দিকে একবারও তাকায়নি। এসো সবাই, এখন বাসায় যাই। অনুষ্ঠান শেষ করে সবাই বাসার জন্য রওনা হলাম। সবাই গাড়িতে গিয়ে বসেছি। আচ্ছা, আপনারা গাড়িতে করে যান, আমি বাইকে করে আসছি। তুমি বাইক পেলে কোথায়? আসার সময় নিয়ে এসেছিলাম। আচ্ছা, তাহলে আপনারা যান, আমি আসছি। আমি বসবো কোথায়? কেন, গাড়িতে জায়গা নেই? না, আমার আসার সময় তো মিম আসেনি, এখন মিম আমার জায়গায় বসে আছে। আচ্ছা, তাহলে আমি সৌরভের সাথে বাইকে করে যাই, কেমন? কেন তুমি যাবে? সৌরভের সাথে মিম যাবে বাইকে করে। এই মিম, তুই তোর বরের সাথে বাইকে করে আয়। আম্মু, আমার বাইকে করে যেতে ভয় লাগে, আমি গাড়ি করে যাব। কি বলিস তুই? তোর ভয় লাগে? হ্যাঁ, এখন ভয় লাগে, আমি বাইকে যাব না, আর ওর সাথে তো আরো না। আসার সময় ভয় লাগেনি? যা বলেছি তাড়াতাড়ি করে সৌরভের সাথে বাইকে করে যা। এই নিপা, মিমকে নামিয়ে দে। এই মিম, নাম, অনেক হয়েছে তোদের কাহিনী, নাকি আম্মুকে বলে দেবো? বলতে হবে না, আমি যাচ্ছি। মিম গাড়ি থেকে নেমে আমার দিকে এসেছে। আমি বাইকে বসে আছি, মিম এসে দাঁড়িয়ে আছে। আমি হেলমেট হাতে দিয়েছি, মিম ধরে দাঁড়িয়ে আছে। সৌরভ, মিমকে হেলমেট পরিয়ে দে, মনে হয় মিম পড়তে পারছে না। ঠিক তা না, মিম যাচ্ছে সোহরাব মিমকে পরিয়ে দিক। তোমাকে কি হেলমেট পরিয়ে দিতে হবে? মিম কোনো কথাই বলছে না। আমি হাত থেকে নিয়ে মিমকে হেলমেটটা পরিয়ে দিয়েছি। আমি বাইকে বসেছি, মিম বসেছে, তবে মাঝে অনেকটা ফাঁকা। ঠিক তখনই এই মিম, তুই তো বাইকে বসলে ভয় পাস, তাহলে এতটা দূরে বসেছিস কেন? কিছু হবে না, তোমরা যাও। যাবো তোমরা, তার আগে তোকে যে বলে সেইটা শোন। তুই সৌরভকে ঠিক করে ধরে বস। তখনই মিম একটু রাগীভাবে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরেছে। এবার হয়েছে? এই, তুমি বাইক চালাও।